নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন, আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বিভিন্নভাবে গ্রহের অবস্থানজনিত ফল নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আজকে আমরা 4টি মেন গ্রহ নিয়ে আলোচনা করব: রবি, চন্দ্র এবং মঙ্গল আর বুধ। এরা লগ্নে অবস্থান করলে কী ধরনের ফলাফল আমরা পেতে পারি সেই সম্পর্কে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছব। তো আমরা এখানে যেটি দেখিয়েছি, তো এখানে আমরা রাশিগুলি উল্লেখ করে দিয়েছি যে মেষ, বৃষ রাশি, মিথুন রাশি। তো এখানে আমরা যদি ধরি যে কারো মেষ লগ্ন, তো এই মেষ লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি যে এই ঘরেই যদি রবি অবস্থান করে, তার ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। মেষ যদি লগ্ন হয় এবং এখানে যদি রবি অবস্থান করে, এবং সেই হিসেবে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তার সুন্দর স্বাস্থ্য, গাম্ভীর্য, ব্যক্তিত্ব এবং সংগঠনে তার একটা দক্ষতা থাকবে, আসবাবপত্রের দিকে তার একটা ঝোঁক থাকবে, সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ, আড়ম্বর ও বাবুয়ানার দিকেই তার একটা ঝোঁক লক্ষ্য করা যাবে। এবার রবি যদি আমরা দেখি যে রবি যদি পীড়িত হয়, তো রবি পীড়িত হওয়ার একাধিক পদ্ধতি আছে, একাধিকভাবে রবি পীড়িত হতে পারে। তো সেক্ষেত্রে রবি হয়তো দেখা গেল কি যে কোনো দুস্থানের অধিপতি হয়েছে, দুস্থান মানে 6 আর 12, বা রবি কোনো নৈসর্গিক যে পাপক গ্রহ আছে সেই পাপক গ্রহ দ্বারা হয়তো দৃষ্টি পেল, সেক্ষেত্রেও হতে পারে। রবিকে হয়তো আমরা দেখলাম যে কোনো পাপক গ্রহের নক্ষত্রে অবস্থান করছে, বা রবিকে যদি আমরা দেখি যে সে নিচস্থ কোনো ঘরে অবস্থান করছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এই রবি পীড়িত বলে আমরা ধরে নেব। এবং তখন দেখা যাবে যে একজন জাতকের মধ্যে একটা আড়ম্বর প্রিয়তা, রাজা এবং পিতার পক্ষ থেকে একটা শত্রুতা তৈরি হতে পারে। তো আমরা যে কানেকশানগুলি আলোচনা করছি, এগুলি কোনো একটি গ্রহ অবস্থান করলে তার ফলাফল। তো যে কোনো ইভেন্টের ক্ষেত্রেই আমাদের ভাবগত কানেকশানের একটা প্রয়োজনীয়তা আছে। তো সেই কানেকশানটিকে আগে আমাদের দেখতে হবে যে ভাবের মধ্যে যদি কোনো রকমের সম্পর্ক তৈরি না হয়, একটা মেন ভাব থাকবে আর সাপোর্টিং ভাব থাকবে। তো তাদের মধ্যে যদি সম্পর্ক থাকে এবং তখন যদি আমরা দেখি যে এই ধরনের কোনো অবস্থা তৈরি হয়েছে লগ্ন সাপেক্ষে, বা চতুর্থ ঘর বা সপ্তম ঘর বা দশম ঘর বা নবম ঘর, যাই হোক, যে কোনো ভাব সাপেক্ষে যে কোনো ভাবে বিভিন্ন গ্রহ অবস্থান করছে, তখন কিন্তু ভাবগত কানেকশান অনুযায়ী যে ফলাফলের কথা বলছে সেই কানেকশানটি আরও জোরালো হলো। এবং সেখানে যদি আবার দেখা যায় যে ওই ইভেন্ট সাপেক্ষে কোনো একটা যোগ তৈরি হয়েছে, তখন কিন্তু কানেকশানটির আরও জোরালো হলো। কোনো কানেকশান যখন জোরালো হয় তখনই তার বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অতএব আমরা যদি শুধু লগ্নে কোন গ্রহ অবস্থান করছে সেই অনুযায়ী যদি ফলাদেশ দিয়ে দিই, ভাবের মধ্যে যদি কোনো রকম সম্পর্ক আমরা না খোঁজার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের প্রেডিকশান কিন্তু সেখানে
মানে পসিবিলিটি বা সম্ভাবনার দিকে কিন্তু মানে ঠিক হওয়ার যে সম্ভাব্য ঠিক হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যাবে। তাই সামগ্রিক একটা বিচার বিশ্লেষণে আমাদের যেতে হবে। তো এখন আমরা আজকে লগ্নে 4টি গ্রহ তারা অবস্থান করলে কি ফলাফল আমরা পেতে পারি সেই সম্পর্কে আলোচনা করছি। এবার আমরা চলে আসবো যে লগ্নে যদি আমরা চন্দ্রকে অবস্থান করতে দেখি, আমার কারো হয়তো মেষ লগ্ন এবং মেষ লগ্ন সাপেক্ষে দেখা গেল কি যে চন্দ্র আছে এখানে। তো মেষ লগ্নে যদি চন্দ্র অবস্থান করে সেক্ষেত্রে আমাদের কি ফলাফল পেতে পারি না, তার ঘটনাবহুল জীবন হতে পারে, এবং এটা লক্ষ্য করা গেছে কি যে তার অনেক ভ্রমণ ও স্থান পরিবর্তন হতে পারে, মিশুকে স্বভাবের, এবং 10 জনের সংস্রবে কাজ করতে ভালোবাসে, চন্দ্র পীড়িত না হলে সুদীর্ঘ আয়ু এবং অনিন্দনীয় স্বাস্থ্যের অবশ্যম্ভাবী, এবং সে সহানুভূতিশীল হয়। পারিবারিক প্রচুর অভিজ্ঞতা তার থাকে যদি দেখা যায় যে কারো লগ্নে চন্দ্র অবস্থান করছে। চন্দ্র যদি পীড়িত হয়, তো পীড়িত হওয়ার আমরা তো কানেকশানগুলি বললাম যে সেখানে চন্দ্র যদি 6, 8, 12 ভাবের অধিপতি হয়, বা সে পাপগ্রহের নক্ষত্র অবস্থান করে, বা সেখানে কোনো অশুভ গ্রহ দ্বারা যদি সেখানে দিষ্ট হয় চন্দ্র, সেক্ষেত্রেও এই অবস্থা হতে পারে। বা নিচস্থ ঘরে চন্দ্র অবস্থান করছে, তাহলে চন্দ্রের শক্তি কমে যাওয়া আর চন্দ্র পীড়িত হওয়া দুটো কিন্তু আলাদা। তো আমি যে কানেকশানগুলি বললাম, কিছু কিছু ক্ষেত্রে চন্দ্রের শক্তি কমে যায় আর কিছু কিছু ক্ষেত্রে চন্দ্র পীড়িত হয়। তো এখানে যেটা বলা হচ্ছে, চন্দ্র পীড়িত হলে স্বাস্থ্য খারাপ, উদর রোগে ভোগা এবং শ্লেষ্মা পীড়ায় প্রবণতা থাকা। এবার আমরা শনি দ্বারা যদি পীড়িত হলে দুঃখ ও দুর্ভাগ্য নির্দেশ করছে। যদি রবি দ্বারা যদি পীড়িত হয় চন্দ্র, তাহলে তার একটু হীন বংশে তার জন্ম হয়। বৃহস্পতি দ্বারা পীড়িত হলে পরগৃহে বাস ও পৈতৃক সম্পত্তি হানি নির্দেশ করে। বুধের দ্বারা যদি হয়, সেক্ষেত্রে বুধের দ্বারা যদি অনুগৃহীত হয়, পীড়িত অবস্থা আর অনুগৃহীত অবস্থা অন্য জিনিস, পুরো একটা বিপরীত অবস্থা। বুধের দ্বারা অনুগৃহীত হলে অসাধারণ শীতশক্তির সূচক। এবার আমরা চলে আসব, যদি আমরা দেখি যে লগ্নে মঙ্গল অবস্থান করছে, লগ্নে মঙ্গল অবস্থান করলে কি হতে পারে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে আমরা যদি মেষ লগ্ন ধরি এবং সেখানে যদি মঙ্গল অবস্থান করে, তার ফলাফল কি হতে পারে না, সে সাহসী হবে, শক্তিশালী ও অহংকারী হবে, তার মধ্যে রুক্ষ মেজাজ, হঠকারী ভাব, বিবাদ প্রিয়তা ইত্যাদি প্রকাশ পাবে। তার আঘাত লাগতে পারে, বাল্যকালে উদর এবং দন্তরোগে ভোগার একটা প্রবণতা থাকবে। মঙ্গল যদি রবি, চন্দ্র এবং বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হয়, তাহলে দেখা যায় কি যে দীর্ঘ আয়ু না হলে কিন্তু অত্যাচারে তার আয়ু হ্রাস পেতে পারে। আর তার দুঃসাহসিক কাজের দিকে তার একটা আগ্রহ থাকে ও জেনে শুনে বিপদ বরণ করে সে। এবার আমরা চলে আসব, যদি লগ্নে আমরা বুধ গ্রহকে অবস্থান করতে দেখি তখন কি হতে পারে। কারো যদি মেষ লগ্ন হয়, উদাহরণস্বরূপ আমি যেটা বলছি যে লগ্নে বুধ আছে, তারপরে মেষ রাশিতে বুধ অবস্থান করছে, তখন দেখা যায় কি যে তার সরল এবং তার মধ্যে একটা সরলতা দেখা যায় এবং সে বুদ্ধিমান ও বাকপটু হয়ে থাকে। মুখের মধ্যে তার একটা বালকের মতো ভাব লক্ষ্য করা যায়। তার স্মৃতিশক্তি প্রখর হয়, জ্ঞান লাভ করার ক্ষমতা অপরিসীম হয়। শুক্র বা মঙ্গল দ্বারা যদি অনুগৃহীত হলে তর্ক বিতর্কে বিশেষ পটু ও গণিতে তার পটুত্ব প্রকাশ পায়।
তাহলে এখানে বুধের সঙ্গে শুক্রের একটা শুভ অবস্থান, সেটাকে আমরা অনুগৃহীত অবস্থা বলছি, বা বুধের সঙ্গে মঙ্গলের একটা শুভ অবস্থান। বুধের সঙ্গে মঙ্গল যখন শুভ অবস্থায় থাকবে, মানে ইন্ডিভিজুয়ালি বুধ এবং মঙ্গল পীড়িত নয়, এইরকম একটা ক্ষেত্রে বুধ মঙ্গল যদি একসঙ্গে অবস্থান করে, তখন দেখা যাচ্ছে কি যে তখন তাদের মধ্যে একটা তর্ক বিতর্কে একটা বিশেষ পটু লক্ষ্য করা যায়। আর যদি দেখা যায় যে বুধ আর মঙ্গল পীড়িত অবস্থায় পাশাপাশি অবস্থান করছে, সহাবস্থান করছে, তখন আবার কিন্তু দেখা যায় তখনও তর্ক বিতর্কে পটু হয়, কিন্তু সেখানে একটু তাদের যে যুক্তিগুলো একটু অন্যরকমভাবে তারা সাজায় এবং সেটা শুনতে খারাপ লাগে। অপ্রয়োজনীয় বাক্য ব্যয় করে তারা, এবং সেটা একটা শব্দ দূষণ এবং অবশ্যই দৃশ্য দূষণ তো ঘটায়। তাহলে এখন আমরা যেটা বলছি যে শুক্র বা মঙ্গল দ্বারা যদি অনুগৃহীত হয় বুধ, তাহলে তর্ক বিতর্কে বিশেষ পটু হয়, মানে এটা লজিক্যাল তর্ক হবে, এটা শ্রুতিমধুরী হবে, জ্ঞানের তর্ক হবে, এবং গণিতে তার একটা পটুত্ব প্রকাশ পায়। মধুর বাক্যে লোককে মোহিত করে। শনির দ্বারা যদি অনুগৃহীত হলে দেখা যায় কি, বুধ যদি শনির দ্বারা অনুগৃহীত হয়, তাহলে দেখা যায় কি যে বিষয় বুদ্ধি ও সাধুতা একসাথে প্রকাশ পেতে পারে। যদি শনির দ্বারা বুধ অনুগৃহীত হয়, তাহলে দুটো সত্তা একসঙ্গে প্রকাশ পাবে, বিষয় বুদ্ধিতে যেমন পটু হবে, আবার সাধুতা দুটোই প্রকাশ পাবে। বৃহস্পতি দ্বারা অনুগৃহীত হলে উচ্চ জ্ঞানের দিকে লক্ষ্য থাকে। শনি, মঙ্গল, বৃহস্পতি ও রাহু দ্বারা পীড়িত হলে সাধুতার অভাব, মিথ্যে প্রতারণা, বাচালতা ও অশ্লীল কদর্য ভাষায় কিন্তু সে কথা বলবে। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।